আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু আইসিটি স্টাডি পয়েন্ট। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন পরে আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সংখ্যা পদ্ধতির প্রথম অংশ আলোচনা করেছিলাম, তো আজকে আমরা দ্বিতীয় অংশ শুরু করব। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল সার্কিট বা লজিক সার্কিট যাকে বলে। তো প্রথমে আমাদের যে বিষয়টা বোঝা দরকার যে লজিক সার্কিট কি। এখন এই লজিক সার্কিট কি, আচ্ছা এখানে দুটো কথা রয়েছে। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, যেটা ডিজিটাল ডিভাইস সমূহ আমরা জানি যে কার্যাবলী সম্পাদন করে জিরো এবং ওয়ানের ভিত্তিতে, যেটাকে আমরা বাইনারি সংখ্যা বলে থাকি। বাইনারি সংখ্যার জিরো এবং ওয়ান একে অপরের পরিপূরক, এটা তোমরা সকলেই জানো। তো এই বাইনারি সংখ্যার উপর ভিত্তি করে কম্পিউটার সকল কার্যাবলী সম্পাদন করে, কিন্তু এইটা সম্পাদন করার জন্য কিছু লজিক খাটাতে হয় এখানে। তাহলে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক গাণিতিক কার্যাবলী সম্পাদন করে তাদেরকে বলা হচ্ছে লজিক সার্কিট। অর্থাৎ যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক গাণিতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে লজিক সার্কিট বলা হয়। অর্থাৎ এখানের মূল কাজটা রয়েছে কি, লজিক সার্কিট মানেই হচ্ছে যে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যেটা যুক্তিভিত্তিক গাণিতিক কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে বলা হচ্ছে লজিক সার্কিট। এখন এই লজিক সার্কিটের কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য, যেমন এখানে একটা দিলাম, এটা হচ্ছে একটা লজিক সার্কিট, এটা একটা ডিভাইস। এরকমের অনেকগুলো সার্কিট, বিভিন্ন সার্কিট রয়েছে যার মাধ্যমে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো বা ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে থাকে। তো এই লজিক সার্কিটের কার্যাবলীর জন্য কিছু লজিক, যে আমরা যে বললাম যে লজিক্যাল কার্যাবলী সম্পাদন করে, লজিক্যাল কার্যাবলী সম্পাদনের জন্য অ্যালজেব্রা ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই অ্যালজেব্রাটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ জর্জ বুল এই পদ্ধতিটা উদ্ভাবন করেন এবং তার নামানুসারে এটার নামকরণ করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুলের নামানুসারে নামকরণ হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে মূলত জিরো এবং অন ভিত্তিক সকল কার্যক্রম। আমরা জানি যে ডিজিটাল ডিভাইসের সকল কার্যাবলী জিরো এবং অনের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে, এবং জিরো এবং অনের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রার উৎপত্তি হয়েছে, এই অ্যালজেব্রাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত ব্যবহার করা হয় যোগের কাজ এবং গুণের কাজ। এখানে কোনো ভাগ, বিয়োগ অথবা হচ্ছে যে আমরা যেটা জানি লগারিদম, সূচক, এই জাতীয় কোনো প্রকার কোনো কিছুই ব্যবহার করা হয় না। যোগ এবং গুণের মাধ্যমে সকল প্রকার কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে। তো জর্জ বুলের যে ডিভাইস মানে অ্যালজেব্রা রয়েছে, অ্যালজেব্রা যোগের এবং গুণের কিছু নিয়ম রয়েছে। আমরা যোগের মৌলিক কার্যাবলীগুলো দেখে নিব। প্রথমে আমরা দেখে নিব হচ্ছে যোগের কাজ। আমরা বাইনারিতে যোগ দেখেছিলাম, বাইনারি এবং বুলিয়ান দুটোকে মিলিয়ে ফেলা যাবে না যোগের কাজ। তার আগে একটা জিনিস দেখে নেই, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জিরো এবং অন, আমি বলেছি দুটো অঙ্ক ব্যবহার করা। এখানে জিরো মানে হচ্ছে ফলস বা মিথ্যা, এবং অন হচ্ছে ট্রু বা সত্য। আচ্ছা, এখন এই ট্রু এবং ফলস যেটা হিসাব করা হয়, ট্রু মানে ফলস মানে হচ্ছে 0 থেকে 0.5 ভোল্ট নির্দেশ করে বিদ্যুৎ প্রবাহ রয়েছে, এবং ফলস যেটা রয়েছে 2 থেকে 5 ভোল্ট নির্দেশ করে। অর্থাৎ বিদ্যুতের উপস্থিতির উপর ভিত্তি করে এটা হিসাব করা হয়। যদি 0 থেকে 0.5 ভোল্ট বিদ্যুৎ থাকে তাহলে এটাকে ফলস বা মিথ্যা ধরা হয়, এবং যদি 2 থেকে 5 ভোল্ট বিদ্যুতের উপস্থিতি থাকে তাহলে এটাকে ট্রু ধরা হয়। অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি রয়েছে, অর্থাৎ ট্রু এবং ফলসের ভিত্তিতে সকল কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে। তো জর্জ বুলের যোগের যে নিয়মটা রয়েছে, আমরা যদি ধরে নেই যে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিট যোগের নিয়মে রয়েছে 0 প্লাস 0 ইকুয়াল টু হবে 0, 0 প্লাস 1 ইকুয়াল টু হবে 1, 1 প্লাস 0 ইকুয়াল টু হবে 1, আরেকটা যেটা রয়েছে 1 প্লাস 1 এটার ইকুয়াল টু হবে 1। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো বাইনারি সংখ্যায় দেখেছি 0 এবং 1 প্লাস 1 ইকুয়াল টু 10 হয়ে থাকে, তাহলে এখানে কেন অন হলো? এখানে এই স্টেপটা হচ্ছে, দেখো যে আমরা যদি এরকমের করে থাকি যে বিদ্যুতের লাইন, এখান থেকে একটা লাইন নেওয়া হয়েছে, আবার এখান থেকেও একটা লাইন নেওয়া হয়েছে, আর আর্থের লাইনটা আলাদা রয়ে গেছে। আর্থের লাইন ঠিক আছে, এখানে যদি আমরা একটা বিদ্যুতের সংযোগ দেই, এখানে একটা বাল্বের ব্যবহার করি আমরা,
এখন তুমি হিসাব করো যে এই বাল্বটা, এখানে আমি যদি সুইচ অন করে দিই, এখানেও সুইচ অন করে দিই, এখানেও সুইচ অন করে দিই, তিন জায়গা থেকে যদি লাইন দেই, তার মানে কি বাল্বটা দুইবার জ্বলবে নাকি একবার জ্বলবে? অবশ্যই একবার জ্বলবে। অর্থাৎ একটা বাল্ব জ্বালানোর জন্য আমরা যতগুলোই বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি না কেন, ওইখানে সেম পরিমাণ বিদ্যুৎই কাজ করবে। এই ক্ষেত্রে দেখো সত্য মানে এখানেও বিদ্যুতের উপস্থিতি রয়েছে, এখানেও বিদ্যুতের উপস্থিতি রয়েছে, মানে এটা সত্য, এখানে বিদ্যুৎ আছে। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে যে কোনো একটা সত্য হলেই যোগের ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর গুণের নিয়ম যেটা রয়েছে, 0 into 0 equal to 0, 0 into 1 equal to 0, 1 into 0 equal to 0, 1 into 1 equal to 1। দুটো ব্যাপার বুঝতে পেরেছি যে যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি যে কোনো একটা সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, আর গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো একটা মিথ্যা থাকলে আউটপুট মিথ্যা হবে। এছাড়াও আরেকটা কাজ রয়েছে পূরকের কাজ। পূরক বলতে বোঝানো হয় কি, তাহলে পূরক মানে হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল দুইটা বিট রয়েছে যে 0 এবং 1, একে অপরকে বলা হচ্ছে পূরক। অর্থাৎ পূরকের কাজ মানে হচ্ছে যে একটা যদি সত্য হয় অপরটা মিথ্যা হবে। তাহলে দেখো বাইনারি পদ্ধতিতে কাজগুলো সম্পাদন হয় কিভাবে, সরি বাইনারি নয়, বুলিয়ান অ্যালজেব্রায় সকল কার্যাবলী নিয়ন্ত্রণ হয় তিনটা পদ্ধতিতে। পূরকের নিয়ম, 0 এর উপরে প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1, আবার 1 এর উপর প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে কি 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0। বুলিয়ান অ্যালজেব্রায় সকল কার্যাবলী তিনটা নিয়মে সম্পাদিত হয়ে থাকে, যোগের নিয়ম, গুণের নিয়ম, আরেকটা হচ্ছে পূরকের নিয়ম। এখন আমরা যোগের এই নিয়মটা দেখলাম, যোগের নিয়ম থেকে আমরা কিছু মৌলিক উপপাদ্য শিখে নেই এখান থেকে, যে কিভাবে আসলে মৌলিক উপপাদ্যগুলো কাজ করে। আমরা যোগেরটা দেখব প্রথম। তো এখানে দেখো আমরা যদি লিখি a প্লাস a ইকুয়াল টু, আমরা অ্যান্সার লিখতে পারি a। কেন লিখতে পারি দেখো, এর মান যদি 0 ধরি তাহলে এখানে a যদি 0 হয় তাহলে এখানে 0 প্লাস 0 ইকুয়াল টু 0ই হবে। অথবা a যদি অন হয় তাহলে আমরা লিখবো কি 1 প্লাস 1, তাতে ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ এর যা মানটা থাকবে রেজাল্টেও সেটাই থাকবে। তাহলে এই নিয়মটা আমরা ব্যবহার করব কোথায়, যদি তোমার থাকে c প্লাস c ইকুয়াল টু কি লিখতে পারবো সংক্ষেপে c। যদি a প্লাস b প্লাস a প্লাস b এরকম থাকে, একই জিনিস দুইবার থাকে, তাহলে আমরা একবারে লিখে দিতে পারবো a প্লাস b। এই নিয়মটা দ্বারা আমরা সেটাই বুঝতে পেরেছি যে প্লাস কোনো জিনিস ডাবল থাকা মানে ওটাকে আমরা সিঙ্গেলে লিখতে পারবো। একটা গেল। এরপরে দেখো এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য। এরপরে যদি আমরা লিখি যে হচ্ছে 0 প্লাস a ইকুয়াল টু, এখানেও রেজাল্ট হবে a। কেন রেজাল্টে হবে, যদি এর মান 0 হয়, a ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 প্লাস 0 তে 0 হবে, a ইকুয়াল টু 1 হলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হবে। এরপরে যেটা রয়েছে 1 প্লাস a, এই নিয়মটা হচ্ছে 1 এর সাথে যা কিছু যোগ করা হয় বুলিয়ান নিয়মে তার সেটার মান হয় 1। 1 এর সাথে যা কিছু যোগ করা হবে রেজাল্ট হবে 1। এরপরে সর্বশেষ যেটা রয়েছে a প্লাস a প্রাইম, এটা যদি হয় তাহলে রেজাল্ট 1 হবে। কেন রেজাল্ট 1 হবে, আবার দেখো a ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে তাহলে a প্রাইম এর মান হচ্ছে 1। আমরা জানি প্রাইম মানে বিপরীত, এর মান 0 মানে a প্রাইম মানে হচ্ছে 1। তাহলে এখানে এটা যদি 0 হয় তাহলে এটা 1 হবে, এটা যদি 1 হয় তাহলে এটা 0 হবে। অর্থাৎ এই দুইটার যে কোনো একটার মধ্যে অন রয়েছে, আর আমরা জানি অন থাকা মানে যোগের ক্ষেত্রে রেজাল্ট অন হয়। তো আমরা এখানে দেখো চারটা যোগের নিয়মেরটা পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে গুণের নিয়ম দেখি, মৌলিক উপপাদ্য। গুণের মৌলিক উপপাদ্য, গুণের নিয়মের ক্ষেত্রে কি কি মৌলিক উপপাদ্য রয়েছে, 0 ইন্টু a, আমরা জানি 0 এর সাথে যা কিছু গুণ করা হয় রেজাল্ট হচ্ছে 0। এরপরে হচ্ছে 1 ইন্টু a যদি হয়, এই ক্ষেত্রে হচ্ছে গুণের ক্ষেত্রে কিন্তু 1 এর সাথে যা কিছু গুণ করব 1 হবে এমন নিয়ম নাই, যে চলকটা থাকবে সেটা হবে। অর্থাৎ এখন দেখো a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল টু 0। আবার a ইকুয়াল টু যদি 1 হয়, 1 যদি হতো তাহলে কি হতো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। সেই হিসেবে যদি 1 এর সাথে কোনো চলক গুণ করা হয় তাহলে এই 1 এর ভ্যালু থাকে না, চলকটা বসে যাবে। এরপরে হচ্ছে a ইন্টু a, a ইন্টু a মানে হচ্ছে a, এটা যোগের নিয়ম। এইখানে আমরা যেভাবে পেয়েছি সেইভাবে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, এর মান যা হবে রেজাল্টও তাই হবে। আরেকটা যেটা রয়েছে a ইন্টু a প্রাইম, a ইন্টু a প্রাইম, এটা যদি হয়ে থাকে তাহলে রেজাল্ট হবে সবসময় 0। কেন 0 হবে একটু ভেবে দেখো, a যদি হয় 0 তাহলে প্রাইমের মান 1, আবার a যদি হয় 1 তাহলে প্রাইমের মান হবে
জিরো, অর্থাৎ এই দুইটার যে কোনো একটার মধ্যে জিরো রয়েছে, আর জিরো যদি কারোর সাথে গুণ করো সেটার রেজাল্ট অবশ্যই জিরো হবে। তাহলে আমরা যোগের নিয়ম পেলাম এবং গুণেরও নিয়ম পেলাম। বুলিয়ান অ্যালজেব্রার জন্য এই জিনিসগুলো তোমার বোঝা খুবই জরুরি। এরপরে যেটা রয়েছে বুলিয়ান অ্যালজেব্রার আরো কিছু উপপাদ্য রয়েছে, আমি উপপাদ্যগুলোর প্রমাণ আজকে দেখাচ্ছি না। আজকে এরপরে আমি যেটা দেখাবো, এরপরে হচ্ছে ডি মর্গানের সূত্র রয়েছে। ডি মর্গানের সূত্র, ডি মর্গান দুটো সূত্র দিয়েছেন, সূত্র দুটো হচ্ছে এরকম যে a প্লাস বি এটার উপর হোল প্রাইম, যদি প্লাসের উপর হোল প্রাইম থাকে তাহলে এটা গুণ হয়ে যাবে, তখন প্রাইম গুলো আলাদা হয়ে যাবে, a প্রাইম প্লাস বি প্রাইম। আরেকটা সূত্র দিয়েছে a বি হোল প্রাইম ইকুয়াল টু হবে a প্রাইম প্লাস, সরি এখানে গুণ, a প্লাস প্রাইম প্লাস বি প্রাইম। অর্থাৎ যোগের উপর হোল প্রাইম থাকলে ভেঙে হয়ে যাবে আলাদা আলাদা প্রাইম, আবার যদি গুণের উপর হোল প্রাইম থাকে তাহলে সেটাও ভেঙে আলাদা আলাদা প্রাইম হয়ে যাবে, তখন যোগ হয়ে যাবে, অর্থাৎ যোগটা হয়ে যাবে গুণ, গুণটা হয়ে যাবে যোগ। এই দুটো নিয়মকে আমরা বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি। তো এখন দেখো আমরা যেটা বোঝাবো, তিনটা মৌলিক সার্কিট বোঝানোর পরে আমরা হচ্ছে যাব এই বলি এই সূত্রগুলোর প্রমাণে যাব। তার আগে আমরা বোঝাই লজিক সার্কিট। আমি বলেছি যে লজিক সার্কিট কি, যে ইলেকট্রনিক ডিভাইস যুক্তিভিত্তিক গাণিতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকেই বলা হচ্ছে লজিক সার্কিট। তো লজিক সার্কিটকে ভাগ করা যায় এরকম, লজিক সার্কিট বা লজিক গেট যাই বলো, লজিক গেট, মৌলিক, যৌগিক। মৌলিকটাকে তিন ভাগে ভাগ করা যায়, অর, অ্যান্ড, নট। আর যৌগিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীন হচ্ছে দুই প্রকার, নর আর একটা হচ্ছে ন্যান্ড। আর বিশেষ গেটও দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক্সঅর, এক্স নট। তাহলে এইখান থেকে তুমি দেখো অনেকগুলো নৈর্ব্যক্তিক পেয়ে যাচ্ছ যে লজিক গেটকে মূলত কয় ভাগে ভাগ করা যায়, লজিক গেটকে মূলত ভাগ করা যায় দুই ভাগে, মৌলিক গেট এবং যৌগিক গেট। আবার মৌলিক গেট কত প্রকার, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। যৌগিক গেটকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট রয়েছে কয়টি, দুইটি। বিশেষ গেটও রয়েছে কয়টি, দুইটি। তাহলে এই যে দেখো এখান থেকে এই চিত্রটার মাধ্যমে আমরা অনেকগুলো নৈর্ব্যক্তিকের অ্যান্সার পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখবো যে মৌলিক গেট কি। আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো না, আমরা শুধু আজকে দেখি যে মৌলিক গেটগুলো আলোচনা করতে পারি কিনা। লজিক গেটের চিত্রটা তোমরা ভালো করে খাতায় প্রয়োজনে লিখে নিবে এবং এটা মুখস্থ করে ফেলবে। এখন আমি প্রথমে তাহলে মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা আসে অর গেট। অর গেট মানে হচ্ছে কি, যে লজিক গেট বুলিয়ান যোগের কাজ সম্পাদন করে। যে মৌলিক গেট সম্পাদন করে তাকে অর গেট বলে। এখন একটা ব্যাপার যে লজিক গেট বলার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, লজিক গেট মানেই হচ্ছে এক বা একাধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। ইনপুট তোমার যতগুলোই হোক না কেন, আউটপুট হবে সবসময়ের জন্য একটা। তাহলে এখানে যদি আমরা দুটো ইনপুট বিশিষ্ট একটা অর গেট আঁকি, দেখো এই একটা অর গেট, এই একটা ইনপুট নিলাম, এই একটা ইনপুট নিলাম, দুটো ইনপুট। অর গেটের চিত্রটা হচ্ছে এরকম, এখান থেকে একটু বাঁকানো আর এই দিকটা হচ্ছে এরকম একটু পানের পাতার মতো অনেকটা। এই ধরনের চিত্র দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে অর গেট। তো এখানে আমি একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট দিলাম বি, অর্থাৎ তুমি এগুলোকে বিদ্যুতের লাইন ধরতে পারো। এটা একটা বিদ্যুতের লাইন, এটা একটা বিদ্যুতের লাইন। এখন এটাকে যদি আমরা হচ্ছে আউটপুট দেই, তাহলে আউটপুট এক্স ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি ইনপুট গুলোর যোগফল, কারণ আমি আগেই বলেছি কি যে মৌলিক গেট বুলিয়ান যোগের কাজ সম্পাদন করে। তাহলে এখানে দুটো ইনপুট মানে এ প্লাস
বি, যদি আমরা আরেকটা ইনপুট যোগ করে দেই সি, তাহলে দেখো এ বি, তাহলে এখানে আসতো এ প্লাস বি প্লাস সি। তাহলে অর গেট মানেই হচ্ছে কি যে লজিক গেট বুলিয়ান যোগের কাজ সম্পাদন করে তাকে অর গেট বলে। অর গেট মানে হচ্ছে ইনপুট সমূহের যোগফল। এখানে দেখো তিনটে ইনপুট ছিল, একটা আউটপুট পেয়েছি আমরা। দুই ইনপুট বিশিষ্ট আরেকটা আঁকি আবার। এখানে আমরা হচ্ছে দুটো ইনপুট বিশিষ্ট একটা লজিক গেট আঁকার চেষ্টা করছি। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এরপরে x ইকুয়াল টু a প্লাস বি। এখন দেখো এখান থেকে আমরা একটু এটার কার্যাবলীটা কেমন সেটা বোঝার চেষ্টা করব। কার্যাবলী বোঝার জন্য সত্যক সারণী নিয়ে আসতে হয়, অর্থাৎ একটা টেবিল আঁকবো আমরা, এখান থেকে সম্ভাব্য সকল মান বের করা যাবে। তোমার প্রশ্ন আসতে পারে সত্যক সারণী কি। সত্যক সারণীর মানে হচ্ছে যে সারণীর মাধ্যমে লজিক সার্কিটের সম্ভাব্য মান দ্বারা আউটপুট সমূহ নির্ণয় করা যায় তাকে সত্যক সারণী বলে। যদিও তোমাদের এত টেনশনের কিছু নাই যে এগুলো স্যারে মুখে মুখে বলে, কিভাবে মনে রাখবো। চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের জ্ঞানমূলকের জন্য সব কোশ্চেন গুলো লিখে দিব। এখন এটার যদি আমরা সত্যক সারণী দেখতে চাই তাহলে দেখো সত্যক সারণীটা কিভাবে আমরা করতে পারি। এখানে আমাদের ইনপুট হচ্ছে দুটো, এ বি, আর একটা হচ্ছে আমাদের আউটপুট। আরো একটু ব্যাপার বুঝাই, আমি তোমাদের আগে যেটা বুঝিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার n, এই সূত্র থেকে তুমি সম্ভাব্য আউটপুট, এখানে ইনপুট হচ্ছে দুটো, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে ইকুয়াল টু 4। দুইটা ইনপুট মানে আমার আউটপুট পাবো চারটা। নাম লেখার জন্য একটা নিলাম, আর এখান থেকে আমি চারটা নিয়ে নেই, 1 2 3 4। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এখানে x ইকুয়াল টু আসবে কত, a প্লাস b। এখন এইখানের আউটপুটের মানগুলো লেখার জন্য আমরা বাইনারিতে যে পদ্ধতিটা ব্যবহার করতাম সেই পদ্ধতিটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। কিরকম, বাইনারিতে আমরা লিখতাম 0 এর পরে 1, 1 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 100, এরকম সিরিয়ালে আমরা যেতাম। সেই সিরিয়ালটা মেনটেন করলে হয়ে যাবে 0, 0 এর পরে হচ্ছে 1, 1 এর পরে হচ্ছে 10, 10 এর পরে হচ্ছে 11, 11 এর পরে হচ্ছে 100, 100 এর পরে 101, 110, সবার শেষে হচ্ছে 111। তিন ইনপুটের বাইরে লাগে না, এজন্য এই কটাই। তো যেগুলাতে জিরো কম আছে সেগুলা তুমি জিরো বসিয়ে নাও তারপরে। তাহলে আমরা এখানে দুটো যেহেতু, তাহলে এই 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, এরপরে হচ্ছে 11। তাহলে দেখো আমরা সম্ভাব্য ইনপুট গুলো নিয়ে নিলাম, অর্থাৎ এর মানও 0 হতে পারে, বির মানও 0 হতে পারে, আবার হচ্ছে এর মান 0 হতে পারে, বির মান 1 হতে পারে, অর্থাৎ কত রকমের মান হতে পারে আমরা সেগুলো সব লিখে নিলাম। অথবা এর মান হতে পারে 1, বির মান হতে পারে 0, অথবা দুইটাই সত্য হতে পারে। অর্থাৎ তুমি দুইটা কারেন্টের লাইন দিয়ে দিয়েছো, সেইখানে অনেক সময় দেখবে যে মোটেও দুইটার একটাতেও কারেন্ট নাই, অথবা একটাতে আছে আরেকটাতে নাই, অথবা দুটোতেই আছে। এখন যোগের নিয়ম এটাকে আমরা দেখি, তাহলে 0 এর সাথে 0 যদি যোগ করি, অর্থাৎ a এবং b যোগ করি, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হবে, 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হবে, 1 প্লাস 0 ইকুয়াল টু 1 হবে, 1 প্লাস 1 এটাও 1 হবে। এখন দেখো তাহলে আমরা এইখানে যে ব্যাপারটা পেয়েছি, এখানে যে অর গেটের নিয়ম হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে। অর গেটের নিয়ম হলো কি যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে। তো বিষয়টা কি রকম, আমরা একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটাকে আমরা সুইচ দিলাম এ, আর এটাকে দিলাম সুইচ বি। এখন তুমি খেয়াল করো এই বাল্বটা জ্বালানোর জন্য আমাদের সুইচ অন অথবা সুইচ টু যে কোনো একটা অন করলে সুইচটা জ্বলবে কিনা। আমরা যদি এ সুইচ দেই তাহলে দেখো কারেন্টের প্রবাহ পেয়ে যাচ্ছে, বাল্বটা জ্বলবে। অথবা এটাকে বন্ধ করে দিই, আমরা যদি বিটাকে অন করে দিই তাহলেও দেখো যে বিদ্যুৎ প্রবাহ পাচ্ছে এবং বাল্বটা জ্বলবে। আবার দুটোকে যদি আমরা অন করে দিই তাহলেও বিদ্যুৎ প্রবাহ চাপ পাচ্ছে এবং বাল্বটা জ্বলবে। তাহলে এটার নিয়ম হচ্ছে কি, অর গেট মানেই হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় তাহলেই আউটপুট সত্য হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে আমি ইন্ট্রোডাকশন করলাম এবং হচ্ছে একটা লজিক সার্কিট নিয়ে আলোচনা করলাম। আশা করি আগামী দিনে আমরা আরো অনেক বেশি আলোচনা করতে পারবো। আজকে প্রথম দিন তাই বেশি আলোচনা করলাম না। তো আশা করি ততক্ষণ পর্যন্ত এই লেসনটা তোমরা কমপ্লিট করে ফেলবে এবং পরবর্তী ভিডিওতে আর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে, এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।